ওয়েলকাম টু বেঙ্গলি নলেজ একাডেমি। তো আমরা যে 25টা কোশ্চেনের সিরিজ শুরু করেছিলাম, তো সেটাই কন্টিনিউ করছি। এই সিরিজের প্রত্যেকটা প্রশ্নই বিগত কোনো না কোনো পরীক্ষায় আসা প্রশ্ন, এবং প্রত্যেকটা প্রশ্নই দেখবে তোমাদের আগামীতে যে সমস্ত পরীক্ষাগুলো আসবে, অর্থাৎ পুলিশের পরীক্ষা হতে পারে বা এনটিপিসি রেলের পরীক্ষা, সেগুলোর জন্যও কিন্তু ইম্পর্টেন্ট। আমি এখানে শুধুমাত্র উত্তর বলে যাব না, সেই বাকি যে অপশানগুলো আছে তার দ্বারা সম্ভাব্য যত সমস্ত প্রশ্ন হতে পারে সেগুলো আমি বলতে বলতে যাব। তো আশা করি তোমাদের বেনিফিট হবে। তো চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে মগধের কোন রাজা সেনিয়া নামে পরিচিত ছিলেন? ঠিক আছে, আমি বলে দিই, এই জোর করেই আমি এই সেনিয়া কথাটা দিয়েছি, তার কারণ এটা একটা কোশ্চেন থেকেই আমি তুলেছি। অ্যাকচুয়ালি আমরা কি জানি, শ্রেণিক, তাই না? কথাটা ছিল শ্রেণিক, কিন্তু কোশ্চেনই এইটা ছিল, তাই জন্য আমি ডিরেক্ট কোশ্চেনটাই তুলে দিয়েছি এখানে। তো যাই হোক, শ্রেণিক নামে কে পরিচিত ছিল? অপশান এ, বিম্বিসার। বিম্বিসার কে ছিলেন? বিম্বিসার ছিলেন মগধের যে প্রথম উল্লেখযোগ্য বংশ হর্ষঙ্ক, সেই হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে বিম্বিসার। যাই হোক, এই বিম্বিসারকে হত্যা করে কে? তার ছেলে অজাতশত্রু, তাই না? যিনি কি নামে পরিচিত ছিল? কুনিক। এবং দেখো এখানে আছে মহাপদ্মনন্দ। ইনি কে ছিলেন? ইনি ছিলেন নন্দ বংশের প্রতিষ্ঠাতা, তাই না? নন্দ বংশের প্রতিষ্ঠাতা। এবং কি, এবং হচ্ছে ইনি হচ্ছে ইতিহাসের প্রথম হচ্ছে শূদ্র রাজা হচ্ছে মহাপদ্মনন্দ। তারপরে অবভিয়াসলি কে আছে? চন্দ্রগুপ্ত মৌর্য। ইনি কে ছিলেন? ইনি হচ্ছে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা এবং প্রথম ঐতিহাসিক রাজা। 2 নম্বর প্রশ্ন কি বলছে? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলছে মহারানীর ঘোষণাপত্র প্রকাশিত হয় কোথা থেকে? দিল্লি, কানপুর, পুনা না এলাহাবাদ? এটা কি হবে? এটা হবে অপশান ডি, এলাহাবাদ। আমি বলে রাখি, মহারানীর ঘোষণাপত্র কবে হয়েছিল? 1858 সালে। এবং কেন হয়েছিল? আমরা জানি 1857 সালে হয়েছিল মহাবিদ্রোহ, এবং তার ফলে কি হয়? ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটায় কে? মহারানী। এবং এই মহারানীর ঘোষণাপত্রে কি হচ্ছে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেখান থেকে পাওয়ার কোথায় শিফট হচ্ছে? ব্রিটিশ ক্রাউন। ঠিক আছে, ব্রিটিশ ক্রাউন বা হচ্ছে ইংল্যান্ডের কাছে পাওয়ারটা চলে যাচ্ছে। তো এই যে ঘোষণাপত্র, এটা কোথা থেকে হয়েছিল? এলাহাবাদ থেকে। আমি বলে দিই, মহাবিদ্রোহের কথা যেখানে উঠলো, মহাবিদ্রোহ বিভিন্ন জায়গায় হয়েছিল, তাই না? যেমন দিল্লিতে হয়েছিল। দিল্লিতে কোন নেতা ছিল মহাবিদ্রোহের সময়? লিড করেছিল কে? বখত খাঁ, তাই না? বখত খান। কানপুরে কি ছিল? কানপুরে ছিল নানা সাহেব। আর পুনা, এই পুনা নিয়ে আমরা একটা কথা বলি, পুনা সার্বজনীন সভা। আমি এটা অন্য প্রসঙ্গ, তাও বলে দিচ্ছি। পুনা সার্বজনীন সভা নামটা যেখানে এলো, তাই আমি বলে দিলাম। পুনা সার্বজনীন সভা এটা কত সালে প্রতিষ্ঠা হয়? পুনা সার্বজনীন সভা, এটা আমি বলে রাখি, এটা 1870। আমি এই জন্যই জিনিসটা আনলাম। 1870 সালে এটা প্রতিষ্ঠা হয়, সর্বত্র লেখা আছে। কিন্তু কোথাও যদি 1867 অপশান থাকে সেটা মারবে, তাই না? যোশী টোশী যারা ছিলেন আর কি প্রথম দিকের মেম্বার, তারা কিন্তু এই সালেই ওটা প্রতিষ্ঠা করে নিয়েছিল, তাই না? এই সালে জিনিসটা ফেমাস হয়েছিল। যাই হোক, নেক্সট প্রশ্ন কি বলছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলছে ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা কে? এটা কে হবে? অপশান ডি, আর সি দত্ত। ঠিক আছে, আর সি দত্ত। এবং বলে রাখি, বাকি যে অপশানগুলো আছে সেগুলোও গুরুত্বপূর্ণ, তার কারণ এখানে আছে দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজিকে আমরা কি বলি? দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। এবং দাদাভাই নৌরোজির একটা বিখ্যাত বই আছে, সেই বইটার নাম কি? পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া, তাই না? যেখানে দাদাভাই নৌরোজি কি বলেছিল, মানে ড্রেন অফ ওয়েলথ, তাই না? ড্রেন অফ ওয়েলথের উনি থিওরি দিয়েছিলেন, মানে আমাদের দেশ থেকে কিভাবে টাকা পয়সা বিদেশে চলে যাচ্ছে, এই থিওরিটা উনি দিয়েছিলেন। এবং এখানে দেখো বালগঙ্গাধর তিলক আছে, এনার একটা বিখ্যাত বই আছে, তার নাম কি? তার নাম হচ্ছে গীতা রহস্য। এটা কিন্তু খুব পরীক্ষায় আসে, গীতা রহস্য। এটা একটু মাথায় রাখবে। এখানে যে গোপাল কৃষ্ণ গোখলে, ইনি কে ছিলেন? ইনি ছিলেন গান্ধীজির গুরু, তাই না? গান্ধীজির রাজনৈতিক গুরু। গান্ধীজির রাজনৈতিক গুরু, এবং ইনি সেই কথাটা বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে
ইন্ডিয়া থিংস টুমরো, ঠিক আছে, গোপালকৃষ্ণ গোখলেরই কথা সেটা। হোয়াট বেঙ্গল থিংস টুডে, মানে বাংলা আজকে যেটা ভাবছে ভারতবর্ষ তার পরের দিন সেটা ভাবে। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। এটা হবে রঘুনাথ রাও, রঘুনাথ রাও। আমি কেন পাল্টাইনি তার কারণ কোশ্চেনটাই এটা এসেছিল, ঠিক আছে। তো তোমাদের আমি বলে দিই, এই পেশোয়াকে হত্যা করার কথা যদি আসে, ঠিক আছে, তাহলে মনে রাখবে রঘুনাথ রাও হত্যা করেছিল কাকে? নারায়ণ রাওকে, ঠিক আছে। এদিক ওদিক যাই দিয়ে দিক না কেন, ভুল ঠিক যাই আসুক না কেন, তোমার মাথায় যেন থাকে রঘুনাথ রাও, যিনি সম্পর্কে কে ছিল? কাকা ছিল। কার কাকা ছিল? নারায়ণ রাও, মানে ইনি ভাইপো ছিল আর কি, ভাইপোকে হত্যা করে দেয়, ঠিক আছে। এটা কোশ্চেনটাই ভুল এসেছিল যে পরীক্ষায় এসেছিল, তো তাই জন্যই আমি এখানে ওই সেম টু সেম কোশ্চেন রেখেছি। এবং তোমরা শুধু মাথায় রাখবে এই হত্যার ব্যাপারটা যদি আসে পেশোয়াতে, শুধু মনে রাখবে রঘুনাথ রাও হত্যা করেছিল তার ভাইপোকে নারায়ণ রাওকে। এবার বলে দিই ফার্স্ট পেশোয়া কে ছিল? ফার্স্ট পেশোয়া কে ছিল? বালাজি বিশ্বনাথ, তাই না? বালাজি বিশ্বনাথ। এবং একটা কথা বলি, হিন্দু পাদ পাতশাহী কথাটা খুব আছে, হিন্দু পাদ পাতশাহী। হিন্দু পাদ পাতশাহীকে কে বাস্তবায়িত করেন? কোন পেশোয়া? এটা হবে বাজিরাও ওয়ান, বাজিরাও ওয়ান। এটা ওই বাজিরাও মাস্তানি যে সিনেমাটা আছে না, ওই যে বাজিরাওয়ের কথা বলা আছে, সেই বাজিরাও, যার শাসনকাল কত ছিল? 1720 থেকে 1740। এবং বলে রাখি, এই 20 বছরে উনি প্রচুর যুদ্ধ করেছিল। প্রত্যেক 6 মাস অন্তর অন্তর প্রায় উনি মানে যুদ্ধ করতেন, ঠিক আছে। তো একটা যুদ্ধও কিন্তু উনি হারেননি। যাই হোক, নেক্সট হচ্ছে কি বলছে, সলবাই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কাদের মধ্যে? এটা কি হবে? সলবাই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল অপশন বি, মারাঠা রাজশক্তি এবং ইংরেজ বণিকদের বিরুদ্ধে মানে মধ্যে। এবং কত সালে হয়েছিল সলবাই সন্ধি? 1782 সালে। এটা কিন্তু মনে রাখবে, খুব পরীক্ষা আছে। 1782 সালে হচ্ছে সলবাই সন্ধি হয়েছিল। আচ্ছা, আমি কিছু মারাঠাদের ইম্পর্টেন্ট সন্ধির কথা এখানে বলে দিই। 1775 এখানে কি হয়েছিল? এখানে হয়েছিল সুরাটের সন্ধি, সুরাটের সন্ধি। সুরাটের সন্ধি কাদের কাদের মধ্যে হয়েছিল? এই যে রঘুনাথ রাও যার কথা বললাম, রঘুনাথ রাও তার সঙ্গে ইংরেজ, ঠিক আছে। 1776 সালটা মনে রাখবে, এখানে হয়েছিল পুরন্দরের সন্ধি। এটা কিন্তু শিবাজির পুরন্দর নয়, এটা সেকেন্ড পুরন্দর, মনে রাখবে, পুরন্দরের সন্ধি। পুরন্দরের সন্ধিতে কি হয়েছিল? সেকেন্ড মাধব রাও, সেকেন্ড মাধব রাও তার সাথে কাজ হয়েছিল কর্নেল অপটন। নেক্সট 1782 সালে কি হয়েছিল? 1782 সালে হয়েছিল সলবাই সন্ধি, আমি তোমাদের এক্ষুনি বলে দিলাম। নেক্সট কি? নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে 1802 সাল। এটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। এটা হচ্ছে বেসিনের সন্ধি, বেসিনের সন্ধি। কেন ইম্পর্টেন্ট? তার কারণ দ্বিতীয় বাজিরাও, দ্বিতীয় যে বাজিরাও ছিল, সে ইংরেজদের সাথে কি করেছিল? ইংরেজদের সাথে সে মানে সন্ধি করে এসেছিল এবং কি করেছিল সেখানে?
সেখানে সাবসিডারি অ্যালায়েন্স নিয়ে নিয়েছিল, ঠিক আছে, এবং যার জন্য কিন্তু মারাঠারা ওই সময় ভেঙে গেছিল, মারাঠারা বিভিন্ন টুকরে বিভক্ত হয়ে গেছিল, কিন্তু তারপরেও সমস্ত মারাঠা ভাবছিল যে এটা কি করে আসলো, ঠিক আছে, এটা খুব অপমানজনক একটা সন্ধি করে এসেছিল দ্বিতীয় বাজিরাও। নেক্সট 6 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে 1907 খ্রিস্টাব্দে ক্যালিফোর্নিয়ায় ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ গঠন করে কে? দেখো আমি একটা জিনিস বলি, ক্যালিফোর্নিয়া যখনই শুনবে না, এই লালা হরদয়ালের কথাটা মাথায় রাখবে। কেননা তোমরা, আমি আগেও বলে দিই তোমাদের, মানে আমি আগেও বলেছি তোমাদের একটা কথা, যে গদর যে পার্টিটা ছিল, এই গদর পার্টিটা 1913 সালে এস্টাবলিশ হয়েছিল, তাই না? কোথায় হয়েছিল? আমেরিকার সান ফ্রান্সিসকো, ঠিক আছে, আমেরিকার সান ফ্রান্সিসকো। গদর শব্দের অর্থ কি? বিপ্লব, তাই না? আর কি এর প্রতিষ্ঠাতা কি ছিল? গদর, সেও ছিল কিন্তু লালা হরদয়াল, ঠিক আছে। সুতরাং এই মানে মানে ক্যালিফোর্নিয়া কথাটা যখনই আসবে না, লালা হরদয়ালের দিকে একটু চোখ রাখবে, তার কারণ উত্তরটা কিন্তু এখানেই থাকে। নেক্সট 7 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে অশোককে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন কে? এটা কি হবে? এটা হবে অপশন বি, উপগুপ্ত। আচ্ছা আমি একটা জিনিস বলি, এখানে দেখো বাকি অপশনগুলো দেখো, বিষ্ণুগুপ্ত আছে। এই বিষ্ণুগুপ্ত কে ছিল জানো? যাকে আমরা অন্য ভাষায় চাণক্য বলি, বা যার আর এক নাম হচ্ছে কৌটিল্য। এই সবই একই লোক। এখানে আছে ব্রহ্মগুপ্ত। ব্রহ্মগুপ্ত সেই ব্রহ্ম সিদ্ধান্তিকা বলে একটা বই ছিল, তার লেখক, তাই না? ব্রহ্ম সিদ্ধান্তিকা, তার লেখক ছিল ইনি। আর বৃহদ্রথকে, বৃহদ্রথ হচ্ছে মৌর্য বংশের শেষ রাজা, মৌর্য বংশের শেষ রাজা ছিল বৃহদ্রথ। যাকে হত্যা করেছিল কে? যাকে হত্যা করেছিল হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গ, তাই না? এবং এই হত্যা করার পরে পরে কি হয়েছিল? শুঙ্গ বংশ শুরু হয়েছিল। শুঙ্গ, এই হত্যার পরই হচ্ছে শুঙ্গ বংশ শুরু হয়। আচ্ছা এই যে বংশটা মৌর্য বংশ না, এটা খুব ভালো লাগে আমার, ইন্টারেস্টিং বংশ। তার কারণ কি? তার কারণ মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে চন্দ্রগুপ্ত মৌর্য। ইনি কোন ধর্মের দীক্ষা নিয়েছিল? ইনি জৈন ধর্মের দীক্ষা নিয়েছিল, তাই না? তার ছেলেকে বিন্দুসার, ইনি কোন ধর্ম দীক্ষা নেয়? আজীবক। তার ছেলে অশোক, ইনি কোন ধর্মে দীক্ষা নেন? বৌদ্ধ। দেখো ঠাকুরদা, বাবা, ছেলে, তিনজনের তিন ধর্ম, তিন জেনারেশনের তিন ধর্ম, এরকম কিন্তু কোথাও দেখা যায় না। নেক্সট 8 নম্বর প্রশ্ন কি বলছে, 2000 সালের 1 নভেম্বর ছত্তিশগড় রাজ্যটি গঠিত হয়েছে, এটি পূর্বে কোন রাজ্যের অংশ ছিল? ছত্তিশগড় রাজ্য কোন রাজ্যের অংশ ছিল? মধ্যপ্রদেশ। বলে দিই এখন সব থেকে বড় রাজ্য কোনটা জানো? এখন সব থেকে বড় রাজ্য হচ্ছে রাজস্থান, তাই না? কিন্তু যখন এইটা ছিল, ছত্তিশগড় যখন মধ্যপ্রদেশের সাথে যুক্ত ছিল, তখন মধ্যপ্রদেশ ছিল ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য, ঠিক আছে। এবার এটাও বলে দিই 2000 সালে আমাদের দেশে 3টে রাজ্য ভেঙে যায়, ঠিক আছে। 2000 সালের 1 নভেম্বর, 9 নভেম্বর, 15 নভেম্বর, 3টে দিনে 3টে রাজ্য ভেঙে যায়, ঠিক আছে। 1 নভেম্বর কি হয়েছিল? এই ছত্তিশগড় তৈরি হয়েছিল, আমি 36ই লিখে দিলাম। কি ভেঙে? মধ্যপ্রদেশ ভেঙে। 9 নভেম্বর কি হয়েছিল? উত্তরাখণ্ড তৈরি হয়েছিল, কি ভেঙে? উত্তরপ্রদেশ ভেঙে। আর 15ই নভেম্বর কি তৈরি হয়েছিল? 15ই নভেম্বর তৈরি হয়েছিল আমাদের ঝাড়খণ্ড, কি ভেঙে? বিহার ভেঙে। এই তিনটেই একটু মনে রাখবে, কেননা পরীক্ষায় তিনটেই আসে। নেক্সট 9 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে কোন অঞ্চলটিকে মরুস্থলী বলা হয়? অপশন অনুযায়ী এটা কি হবে? থর মরুভূমি। আমি একটুখানি বলে দিই, এই যে মরুভূমি, রাজস্থানের যে মরুভূমি, তুমি যত পূর্ব থেকে পশ্চিম দিকে যাবে রাজস্থানের, এই ধরো পুরোটাই রাজস্থান স্টেট, পূর্ব থেকে পশ্চিম দিকে যত দিকে যাবে নামটা চেঞ্জ হতে থাকে। যেমন প্রথমেই যেটা হয় সেটা হচ্ছে বাগার, তারপর রোহি। এই রোহির এখান দিয়ে লুনি নদীটা গেছে, এবং যার জন্য এখানে একটু চাষবাস হয়। তারপর হচ্ছে ক্ষুদ্র মরু, যত তুমি ওইদিকে যাবে তত মরুভূমির বেগ বাড়বে আর কি, চাপ বাড়বে। তারপর হচ্ছে হামাদা, তারপরে একদম মরুস্থলী, ঠিক আছে। তো এই 5টা একটু পারলে মনে রাখবে। নেক্সট 10 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে নিম্নলিখিত কোনটি জ্বালামুখে বা ভলকানিক এতে সৃষ্টি হয়েছে, তাই না? এটা কি হবে? এটা হচ্ছে মহারাষ্ট্রের লোনার। অপশন অনুযায়ী মহারাষ্ট্রের লোনার। তো দেখো এখানে কি হচ্ছে, বাকি অপশনগুলো দেখো, রাজস্থানের সাম্বার আছে। সাম্বার কি হচ্ছে? সাম্বার হচ্ছে ইন্ডিয়ার লার্জেস্ট ইনল্যান্ড সল্ট লেক, ঠিক আছে। ইনল্যান্ড সল্ট লেক হচ্ছে লার্জেস্ট, ঠিক আছে। জম্মু কাশ্মীরের উলার, উলার কি হচ্ছে? ভারতের বৃহত্তম
ঠিক আছে, ভারতের বৃহত্তম, এটা খুব আসে পরীক্ষায়, বৃহত্তর মিষ্টি জলের বা স্বাদু জলের মিষ্টি জলের হ্রদ। মণিপুরের লোকটাক, এ তো কতবার পরীক্ষা এসেছে তার কোনো গ্যারান্টি নেই। লোকটাক হ্রদ কোথায় আছে? মণিপুরে, বহুবার পরীক্ষা এসেছে। এবং বলে রাখি, পৃথিবীর একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক কোনটা জানো? কেইবুল লামঝো। কেইবুল লামঝো, সেটা কোথায় আছে? সেটা হচ্ছে এই লোকটাক হ্রদের উপরেই আছে। ঠিক আছে, সুতরাং যদি বলে কেইবুল লামঝো কোন স্টেটে আছে, তাহলে তুমি কি বলবে? কেইবুল লামঝো আছে আমাদের মণিপুরে আছে। এবং আরেকটা প্রশ্ন এখানে আসে, এই যে লোকটাক যে মানে তুমি হ্রদটা পেলে যার উপরে কেইবুল লামঝো আছে, এখানে একটা প্রাণী আছে। ঠিক আছে, সেটা কি? সেটা হচ্ছে সাংহাই হরিণ। এই সাংহাই হরিণ হচ্ছে ওখানে বিচরণ করে, সুতরাং এই প্রশ্নটাও আসে যে কোন হরিণকে ওখানে দেখতে পাওয়া যায়। বোঝা গেল? নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন বলছে, নিম্নলিখিত কোন শহরটি কোন রাজ্যের রাজধানী নয়? এটা কি হবে? দেখো, অপশন এতে আছে শিলং। শিলং আমরা সবাই জানি মেঘালয়ের রাজধানী, তাই না? মেঘালয়ে কি আছে? গারো, খাসি, জয়ন্তিয়া। এই মানে খাসি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে শিলং, যেটা হচ্ছে মেঘালয়ের রাজধানী। হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ কি হচ্ছে? হায়দ্রাবাদ হচ্ছে তেলেঙ্গানার হচ্ছে রাজধানী। ঠিক আছে, তারপর আছে রায়পুর। রায়পুর কার রাজধানী? রায়পুর হচ্ছে ছত্তিশগড়ের রাজধানী হচ্ছে রায়পুর। আর শেষে কি আছে? শেষে আছে দিমাপুর। এই দিমাপুর, এটা কিন্তু কি? এটা হচ্ছে নাগাল্যান্ডের একটা শহর, একটা শহর, কিন্তু এটা কোনো রাজধানী না। নাগাল্যান্ডের রাজধানী কি? নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা। কোহিমা। ঠিক আছে, সুতরাং এইটা হবে না। দিমাপুর হচ্ছে একটা শহর, কোহিমা হচ্ছে নাগাল্যান্ডের রাজধানী, সুতরাং এইটা রাজধানী নয়। নেক্সট 12 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে সম্প্রতি কে ইউএডিএআই এর সিইও পদে নিযুক্ত হয়? আচ্ছা, প্রথমেই বলে দিই ইউএডিএআই এটা কি। এটা হচ্ছে ইউনিক, এটাও পরীক্ষায় চলে আসে, ইউনিক আইডেন্টিফিকেশন, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া মানে যারা আধার টাধার বানায় আর কি, আধার কার্ড ফাধার কার্ড নিয়ে যারা রিলেটেড জিনিস। যাই হোক, তো এটা কে নিযুক্ত হলো সিইও পদে? সিইও, সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার ভুবনেশ কুমার। ঠিক আছে, এইটা একটু মাথায় রাখবে, ভুবনেশ কুমার, কারণ এই টাইপের গুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে চলে আসে। নেক্সট 13 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে সাহায্য করার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রী পরিষদ থাকবে? এটা কত নম্বর ধারা? এটা হচ্ছে 74 নম্বর ধারা। এবার রাষ্ট্রপতির কথা যেখানে এলো, আমি বলে দিই, এখানে দেখো 60 নম্বর ধারা আছে। 60 নম্বর কথায়, 60 নম্বর ধারায় কি আছে? রাষ্ট্রপতির শপথের কথা বলা আছে, তাই না? আরো একটা ইম্পর্টেন্ট হচ্ছে কি, আর্টিকেল হচ্ছে 72, যেখানে কি বলা আছে? যেখানে রাষ্ট্রপতির ক্ষমাদানের কথা বলা আছে, পার্ডন, তাই না? তারপর কি আছে? তারপর আছে আর্টিকেল 61, সেখানে কি আছে? রাষ্ট্রপতির ইমপিচমেন্ট বা মহাবিয়োগ, রাষ্ট্রপতিকে সরানোর কথা বলা আছে। ঠিক আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট, এইগুলো কিন্তু মাথায় রাখবে, এই সমস্ত মানে আর্টিকেলগুলোই পরীক্ষায় চলে আসে। নেক্সট, রাষ্ট্রীয় জরুরি অবস্থা ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে পড়ে? এটা খুব কমন কোশ্চেন এবং সহজ কোশ্চেন, আমরা জানি 356 নম্বর আর্টিকেলে, তাই না? এখানে 312 নম্বর আর্টিকেল আছে। 312 নম্বর আর্টিকেলে আমরা কি জানি? অল ইন্ডিয়া সার্ভিস, অল ইন্ডিয়া সার্ভিসেস বা সার্ভিস, যেটা আমরা জানি আইএস আইপিএস, তাই না? আইএএস মানে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, আইপিএস ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, আইএফএস তাই না ইন্ডিয়ান ফরেন সার্ভিস, এইগুলো মানে 312 নম্বর ধারার মধ্যে আছে। আচ্ছা, এখানে ন্যাশনাল ইমার্জেন্সির কথা এলো যেগুলো, আমি বলে দিই, বাকিগুলোর কথাও বলে দিই। দেখো, এমার্জেন্সি, এমার্জেন্সি কোথা থেকে নেওয়া হয়েছিল? জার্মানি থেকে। ঠিক আছে, এবং এটা কত নম্বর পার্ট আছে সংবিধানের? সংবিধানের 18 নম্বর পার্ট আছে। যদি আর্টিকেল বলা হয়, কত নম্বর আর্টিকেলে আছে? 352 থেকে 360 নম্বর আর্টিকেলের মধ্যে আছে। ঠিক আছে, এবং 352 নম্বর আর্টিকেলেই হচ্ছে ন্যাশনাল ইমার্জেন্সির কথা বলা আছে। 356 নম্বর আর্টিকেলে বলা আছে স্টেট ইমার্জেন্সির কথা, বা যেটাকে আমরা প্রেসিডেন্ট রুল বলি, তাই না? আর 360 নম্বর আর্টিকেলে বলা আছে কি, মানে হচ্ছে আমাদের ফিনান্সিয়াল এমার্জেন্সি, যেটা আমাদের দেশে এখনো পর্যন্ত একবারও হয়নি। এটাও একবার মানে পরীক্ষা এসেছিল যে ফিনান্সিয়াল এমার্জেন্সি আমাদের দেশে কতবার হয়েছে। নেক্সট 15 নম্বর প্রশ্ন বলছে মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট রিট জারি করার ক্ষমতা। ঠিক আছে, তো প্রথম কথা আমি বলে দিই, এই যে মৌলিক অধিকার,
এটা কত নাম্বার পার্টে আছে সংবিধানের? মৌলিক অধিকার সংবিধান হচ্ছে তোমার 3 নাম্বার পার্টে আছে, তাই না? এবং এই মৌলিক অধিকার ধরো ভঙ্গ হচ্ছে কারোর, ঠিক আছে? মৌলিক অধিকার তোমরা সবাই জানো মৌলিক অধিকার গ্যারান্টেড বাই দ্য সুপ্রিম কোর্ট, তাই না? মানে মৌলিক অধিকার যদি কোথাও ভঙ্গ হয় কারোর, তাহলে সে সুপ্রিম কোর্টে যেতে পারবে এবং 32 নাম্বার আর্টিকেলটাকে ইউজ করে সে রিট জারি করতে পারবে হচ্ছে সুপ্রিম কোর্ট। আর হাইকোর্ট হচ্ছে কত নাম্বার আর্টিকেল? 226 নাম্বার আর্টিকেল ইউজ করে হাইকোর্ট হচ্ছে রিট জারি করতে পারবে, ঠিক আছে? তো এইবার দেখো এই যে রিট, সেই রিট কটা আছে আমি প্রথমে বলে দিই, তারপরে অপশানে আসবো আমি। প্রথমেই যে রিটটা আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে হেভিয়াস কর্পাস। হেভিয়াস কর্পাস দরকার নেই, এটা ইংরাজিতেই মুখস্থ করবে, ঠিক আছে? কেননা বন্দি প্রত্যক্ষীকরণ এর থেকে হেভিয়াস কর্পাস কথাটা অনেকটা বেটার, ঠিক আছে? তো যাই হোক, হেভিয়াস কর্পাস মানে টু হ্যাভ দ্য বডি। পরীক্ষায় এগুলোই আসে, হেভিয়াস কর্পাস আর ম্যান্ডামাস, এই দুটোই আসে মানে মেনলি। যাই হোক, মানে এইটা হচ্ছে প্রথম রিট। দ্বিতীয় রিটের নাম কি? সেটা হচ্ছে ম্যান্ডামাস। ম্যান্ডামাস, ম্যান্ডামাস মানে কি? আদেশ। আর যেহেতু সুপ্রিম কোর্ট দিচ্ছে তাই জন্য ওটাকে পরম আদেশ বলবে, পরম আদেশ। তাহলে দুটো হলো, বা এটাকে অনেকে টু ডু বলে, ঠিক আছে, কিছু করতে বলে। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে বারণ করা, প্রহিবিশন। প্রহিবিশন মানে নট টু ডু, মানে বারণ করা, ঠিক আছে? এর ডিটেলে আমি আর যাচ্ছি না। 4 নম্বরে কি বলছে? 4 নম্বরে হচ্ছে কিউ ওয়ারেন্টো, তাই না? কিউ ওয়ারেন্টো মানে হচ্ছে বাই হোয়াট অর্ডার, বাই হোয়াট অর্ডার, মানে সোজা কথা যদি বলি কোন অধিকারে, তাই না? আর 5 নম্বর হচ্ছে কি? সার্চিও রারি, ঠিক আছে? এটা মানে কি? এটা মানে বিশেষভাবে জ্ঞাত হওয়া, বিশেষভাবে জ্ঞাত হওয়া। তাহলে দেখো এই 5টাই রিট আছে, সুতরাং এই উত্তরটা কি হবে? 5টা হবে। এই রিটগুলো দেখো তোমরা সব যদি মনে নাও রাখতে পারো, ওই প্রথম দুটো মনে রাখবে। হেভিয়াস কর্পাসটা তো বহুবার পরীক্ষায় এসে গেছে, ঠিক আছে? নেক্সট কি? নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন। বলছে পার্লামেন্ট সংবিধানের মৌলিক কাঠামো ছাড়া অন্য সব অংশ সংশোধন করতে পারে, সুপ্রিম কোর্টের এই রায় দিয়েছিল কোনটা? এটা মৌলিক কাঠামো হবে, ঠিক আছে? যেটাকে হচ্ছে ইংরেজিতে বেসিক স্ট্রাকচার বলে, বেসিক স্ট্রাকচার বলে, বেসিক স্ট্রাকচার, ঠিক আছে? এইটা কোট আনকোট এই কথাটাই ইউজ হয়েছিল। যাই হোক, কোন কেসের মাধ্যমে হয়েছিল? এটা হচ্ছে কেশবানন্দা ভারতী কেস, 1973 সাল, ঠিক আছে? এইটা একটু মাথায় রাখবে, এই কেশবানন্দা ভারতী কেস। তার কারণ আমি বলে দিই, এটা বানানটা একটুখানি ভুল হয়ে গেছে, কেশবা নন্দা হয়ে যায়, নন্দা হবে, তাই না? কেশবা নন্দা, একটু নামটা একটুখানি অন্যরকম হয়ে গেছে, কেশবা নন্দা ভারতী কেস হবে, ঠিক আছে? তো যাই হোক, আমি লিখেই দিই কেশবা নন্দা ভারতী কেস। তো এই কেসটা খুব ইম্পর্টেন্ট। তার কারণটা কি? তার কারণ এক তো এইটা হচ্ছে মানে আমাদের সংবিধানের এখনো পর্যন্ত, মানে সুপ্রিম কোর্টের এখনো পর্যন্ত সব থেকে মানে বড় বেঞ্চ বসেছিল এই কেসটার জন্য, 13টা জাজের বেঞ্চ বসেছিল। তোমরা তো জানো সুপ্রিম কোর্টে সিঙ্গেল জাজ বসে না, সুপ্রিম কোর্টে মিনিমাম 2টো জাজ বসে, তাই না? দেখবে 3টে জাজ 2টো জাজ একসাথে বসে থাকে, তাই না? ওগুলোকে বেঞ্চ বলে, 2টো জাজের বেঞ্চ, 3টে জাজের বেঞ্চ। যাই হোক, সুপ্রিম কোর্টে 13টা জাজের বেঞ্চ বসেছিল। ভাবো, সুপ্রিম কোর্টে তো লয়ার মানে জাজ আছে মাত্র 34টা, একটা চিফ জাস্টিস আর 33টা নর্মাল জাজ, তাই না? তখন আরো হয়তো কম ছিল। তো এই 33টা জাজের মধ্যে 13টা জাজ একটা কেসের জন্যই বসে গেছে, সব থেকে বড় বেঞ্চ বসেছিল, ঠিক আছে? তো সেখানে 6 জন মানে রায় দিয়েছিল একদিকে, 5 জন রায় দিয়েছিল অন্যদিকে, ঠিক আছে? তো যাই হোক, 6-5-এ জিতেছিল এবং কেশবানন্দা ভারতী কেস পাস হয়েছিল, এবং যেখানে বলা হয়েছিল বেসিক স্ট্রাকচারকে কিন্তু পাল্টানো যাবে না, ঠিক আছে? এবং বেসিক স্ট্রাকচারটা কি সেটা সংবিধান বলে দেয়নি বা সুপ্রিম কোর্ট বলে দেয়নি। নেক্সট 17 নম্বর প্রশ্ন কি বলছে? ভারতের প্রধানমন্ত্রীর পদটি হলো অপশন এ সংবিধান বহির্ভূত পদ, সংসদ কর্তৃক সৃষ্ট, সংবিধান কর্তৃক সৃষ্ট, জনগণের দ্বারা সৃষ্ট। এই কোশ্চেনটা আমি তোমাদের উদ্দেশ্যে ছাড়লাম, ঠিক আছে? এটা কিন্তু মানে পরীক্ষাতেও আসা প্রশ্ন, খুব কমন প্রশ্ন, কিন্তু ট্রিকি প্রশ্ন। তোমরা উত্তর দেবে এটা কি হয় আমি কমেন্টে দেখব। নেক্সট 18 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে সিআরআর নির্ধারণের জন্য আরবিআই এর ক্ষমতা দেওয়া হয়েছে কোন অ্যাক্টের দ্বারা, ঠিক আছে? আমি এবার একটা কথা বলে দিই, এগুলো ইকোনমির প্রশ্ন। অনেকে বলবে ইকোনমি পরীক্ষায় আসে না, ঠিক আছে? কিন্তু তুমি কনস্টেবলের প্রশ্নও তুলে নেবে যে ইকোনমিক পরীক্ষা আসে না ঠিকই, কিন্তু বেসিক কিছু জিনিস পরীক্ষা আসে, ঠিক আছে? একদম বেসিক। মানুষ যখন প্রশ্নটা চলে আসে তারপরে ভাবে যে হ্যাঁ এইগুলো আমাকে জানতে হবে, কিন্তু লাস্ট কনস্টেবলের প্রশ্ন 3টে ইকোনমি থেকে প্রশ্ন ছিল, 3টে, ঠিক আছে? সুতরাং বেসিক জিনিসগুলো জানতে হবে। আমি ডাব্লিউবিসিএস লেভেলে জানতে হবে আমি এটা বলছি না, কিন্তু এই সিআরআর এর ফুল ফর্ম কি?
ঠিক আছে, এইগুলো যে মেন মেন জিনিসগুলো মানে কোন অ্যাক্ট দ্বারা এসছে সেগুলো তো জানতেই হবে। তো যাই হোক, এখানে বলছে সিআরআর নির্ধারণের জন্য আরবিআই এর ক্ষমতা দেওয়া হয়েছে কোন অ্যাক্টের জন্য? এটা হয়েছিল আরবিআই অ্যাক্ট 1940, হবে না, এটা 1934 হবে। আরবিআই অ্যাক্ট এসেছিল 1934-এ। ঠিক আছে, এবার আমি এটা বলে দিই, সিআরআর, সিআরআর মানে অনেকেই জানে না, এটা মানে হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও। ঠিক আছে, এবার বলে দিই, মানে যে কোনো ব্যাংক খুললে কি হয়, আরবিআই এর কাছে কিছু টাকা ক্যাশ আকারে সেই ব্যাংকে রেখে দিতেই হয়। তার কারণ এই ব্যাংকটা যদি দেউলিয়া হয়ে যায়, আরবিআই কোথা থেকে টাকা পাবে? বুঝতে পারলে? সেইটাকেই ক্যাশ রিজার্ভ রেশিও বলে। সিআরআর, এসএলআর এর ফুল ফর্মগুলো একটুখানি তোমাদের জেনে রাখতে হবে, আর এই অ্যাক্ট একটুখানি জেনে রাখতে হবে কোন অ্যাক্টের দ্বারা এগুলো লাগু হয়েছিল। ভারতের কোনটি প্রত্যক্ষ কর? দেখো, এটা দেখলেই সবাই বলবে ইকোনমির প্রশ্ন, কিন্তু এটা ইকোনমি নয়। এখন জিএসটি সবাই জানি আমরা, এটাই প্রত্যক্ষ কর। সুতরাং এটা আর মানে ওই ইকোনমির প্রশ্ন বলে ছেড়ে দিলে হবে না, স্ট্যাটিক জিকের প্রশ্ন বলে আমাদের পড়ে যেতে হবে। ঠিক আছে, তো জিএসটি নিয়ে কোন কোন প্রশ্ন তোমাদের আর আসতে পারে সেগুলো আমি বলে দিই। জিএসটি, জিএসটি ফুল ফর্ম কি? গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স, তাই না? জিএসটি হলো। আচ্ছা, জিএসটি ফার্স্ট স্টার্ট হয়েছিল, করেছিল কোন দেশ? ফ্রান্স, তাই না? জিএসটি মানে ইন্ডিয়া কাকে ফলো করে? ইন্ডিয়া কোন দেশের জিএসটি মানে কাঠামোকে ফলো করে? করা হচ্ছে কানাডাকে। নেক্সট, জিএসটি কাকে রিপ্লেস করেছিল? জিএসটি রিপ্লেস করেছিল ভ্যাটকে, তাই না? আগে আমাদের ভ্যাট সিস্টেম ছিল, তাকে রিপ্লেস করেছে জিএসটি। আচ্ছা, জিএসটি কবে থেকে লাগু হয়? এইটা মনে রাখবে, 1 জুলাই 2017 সাল থেকে হচ্ছে জিএসটি লাগু হয়। আচ্ছা, জিএসটি যে বিল এসেছিল সেই বিল নাম্বার কত? 121। আচ্ছা, জিএসটি আসার জন্য অ্যামেন্ডমেন্ট করতে হচ্ছে সংবিধান, সেই অ্যামেন্ডমেন্ট নাম্বারটা কত? 101। ঠিক আছে, আচ্ছা, জিএসটি নিয়ে আরো বলতে গেলে, জিএসটি যে সমিতি ছিল, কোন সমিতির যারা জিএসটি আনা হয়েছিল? মনে রাখবে, কেলকার। আর জিএসটি কোন স্টেট প্রথম জিএসটি অ্যাডপ্ট করেছিল? আসাম। আর জিএসটি কাউন্ট হয় কিসের বেসিসে? প্রতি মান্থলি হচ্ছে জিএসটি কাউন্টার। এত কটা প্রশ্ন, তো জিএসটি নিয়ে এইগুলো তোমাদের জানতে হবে। এগুলো ইকোনমিক প্রশ্ন নয়, কিন্তু এগুলো নর্মাল স্ট্র্যাটেজিকের প্রশ্ন। যাই হোক, 20 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে নিম্নের করগুলির মধ্যে কোনটি কেন্দ্র সরকারের এখতিয়ারভুক্ত? দেখো, তোমরা সবাই জানো বৃত্তিকর কার আছে? বৃত্তিকর হচ্ছে স্টেটের, তাই না? ভূমি রাজস্ব কর স্টেটের, এটা আগের এমসিকিউ তো আমি এটা এক্সপ্লেন করেছিলাম। মদের উপরে ট্যাক্স তোমরা নিজেও জানো যে স্টেট নেয়, তাই না? ওই জন্যই পুজোর সময় দোকান খোলা থাকবে না থাকবে না, এটা হচ্ছে কে? আমাদের রাজ্য দেখে, তাই না? বিহারে মদ চলবে না চলবে না সেটা কে দেখে? রাজ্য সরকার দেখে। কেন্দ্র সরকার দেখে কি? কেন্দ্র সরকার যদি দেখতো তাহলে কি বলতো, যে মানে সব রাজ্যে চলবে কি চলবে না সেটা কেন্দ্র সরকার ঠিক করতো, তাই না? শুধু বিহারে চলে না তার মানে কি ওই রাজ্য ডিসিশন নিয়েছে? গুজরাটে চলে না তার মানে কি ওই ওই জিনিসটা রাজ্য ডিসিশন নিয়েছে? সুতরাং মদের উপরে ট্যাক্সটাও কি হচ্ছে? স্টেটের উপরে আছে। ঠিক আছে, আর যেটা রয়েছে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে কর্পোরেশন ট্যাক্স। মাথায় রাখবে, এই কর্পোরেশন ট্যাক্স সবসময় হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের। ঠিক আছে, এবার আমি তোমাদের লিস্ট বলেই দিয়েছিলাম। লিস্ট একটা আছে কি? একটা হচ্ছে সেন্ট্রাল লিস্ট, একটা হচ্ছে স্টেট লিস্ট, একটা হচ্ছে কনকারেন্ট লিস্ট। ঠিক আছে, বা যৌথ। সেন্ট্রাল লিস্টে কতটা সাবজেক্ট? আগে কটা ম্যাটার ছিল? 100, এখন দুটো কমে গিয়ে হয়ে গেছে 98। স্টেট লিস্টে কটা জিনিস ছিল এরকম? আগে আগে ছিল হচ্ছে 61, এখন দুটো কমে গিয়ে হয়ে গেছে 59। ঠিক আছে, কনকারেন্ট লিস্টে কটা ছিল? 52, এখনো 52ই আছে। নেক্সট, 21 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে 1991 সালের, এটা হবে ট্যাক্স রিফর্ম কমিটি। ঠিক আছে, শুধু সংস্কার নয়, ট্যাক্স সংস্কার। ঠিক আছে, ট্যাক্স রিফর্ম কমিটি মানে চেয়ারপারসন কে ছিল, চেয়ারম্যান কে ছিল, এগুলো কিন্তু স্ট্যাটিক জিকের। ওই 1991 সালে এই যে ট্যাক্স রিফর্ম, ঠিক আছে, আমাদের যে এলপিজি মডেল, ঠিক আছে, এলপিজি মডেল, লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, এইগুলো কিন্তু জানতে হবে। এগুলো কিন্তু আর ইকোনমির কোশ্চেন নয়, আমি বারবার বলছি, এগুলো কিন্তু স্ট্যাটিক জিকের প্রশ্ন। কনস্টেবল লেভেলে কিন্তু এরকম প্রশ্ন চলে আসতে শুরু করেছে। তো যাই হোক, এই কমিটিটার চেয়ারম্যান কে ছিলেন? খুব বিখ্যাত নাম, রাজা জে চেলিহাও। ঠিক আছে, রাজা জে চেলিয়াও। তো এই নামটা একটু মনে রাখবে। চেলি আও বলে অনেকে, চেলি আহো বলে, মানে যে যেমন উচ্চারণ করে। অ্যাকচুয়ালি ইংরেজিতে উচ্চারণটা করলে বেশি সুবিধা হয়। নেক্সট কি বলছে? নীতি আয়োগ গঠিত হয়েছিল কত সালে? নীতি আয়োগ, নীতি আয়োগ। ঠিক আছে, নীতি আয়োগ, দেখো নীতি আয়োগের প্রথম কথা হচ্ছে, নীতি আয়োগের ফুল ফর্মটা আমাদের প্রথম জানতে হবে। নীতি আয়োগের ফুল ফর্ম কি? নীতি আয়োগের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া হচ্ছে নীতি আয়োগের হচ্ছে ফুল ফর্ম। ঠিক আছে,
এইবার দেখো নীতি আয়োগের চেয়ারপারসন কি হয়, আমি উত্তরটা আসছি, আগে জিনিসগুলো বলে দিই। নীতি আয়োগের চেয়ারপারসন কি হয়? সবসময় প্রাইম মিনিস্টার হয়, মানে বর্তমানে কি আছে আমাদের নরেন্দ্র মোদী, তিনি হচ্ছে এখন চেয়ারপারসন। তাহলে চেয়ারপারসন থাকলে একজন ভাইস চেয়ারপারসন থাকবে, কারণ নরেন্দ্র মোদী তো আর সবসময় ওখানে থাকতে পারবে না, তাই না? একজন ভাইস চেয়ারপারসন থাকবে, যিনি অ্যাকচুয়াল কাজটা করে। তার নাম কি? তার নাম হচ্ছে সুমন বেরি। সুমন বেরি। নেক্সট কি? নীতি আয়োগের সিইও কে? সি হচ্ছে বিভিআর সুব্রমণিয়াম। সুব্রমণিয়াম, ঠিক আছে। এই হচ্ছে নীতি আয়োগ নিয়ে সবকিছু প্রশ্ন। আর নীতি আয়োগ শুরু হয়েছিল কবে? 1 জানুয়ারি 2015 সাল থেকে, ঠিক আছে। কিভাবে মনে রাখবে? মনে রাখবে নরেন্দ্র মোদী ক্ষমতা এসেছিল কত সালে? 2014 সাল। ঠিক তার পরের বছরে একদম 1 জানুয়ারি থেকেই শুরু করে দিয়েছে। নেক্সট নেক্সট কি বলছে? বলছে ইউপি এর বর্তমান চেয়ারম্যান কি? অ্যাকচুয়ালি এটা ইউপিএসসি হবে, ঠিক আছে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। ইউপিএসসি হবে, তার বর্তমান চেয়ারম্যান কে হলেন? ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান হচ্ছে কে? প্রীতি সুদন, ঠিক আছে। প্রীতি সুদন হচ্ছে বর্তমান চেয়ারম্যান। আচ্ছা, এবার বলে দিই ইউপিএসসি মানে কি? ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, মানে যেটার মাধ্যমে কি হয়, আইএএস, আইপিএস, তাই না, আইএফএস, এগুলো হচ্ছে সিলেকশন হয়, তাই না, অল ইন্ডিয়া পরীক্ষাগুলো যেগুলো হয়। আচ্ছা, ইউপিএসসির গঠন কত সালে হয়েছিল? ইউপিএসসির গঠন হয়েছিল 1 অক্টোবর 1926 সালে। তখনকার দিনে আইসিএস পরীক্ষা হতো। আচ্ছা, ইউপিএসসি কত নাম্বার পার্টে আছে? ইউপিএসসি 14 নাম্বার পার্টে আছে। ইউপিএসসির আর্টিকেল কত থেকে কতর মধ্যে আছে? ইউপিএসসির আর্টিকেল আছে হচ্ছে তোমার 315 থেকে শুরু করে 323 মধ্যে হচ্ছে ইউপিএসসির আর্টিকেল আছে। আচ্ছা, ইউপিএসসির সদস্য কতজন থাকে? ইউপিএসসি একজন তো চেয়ারম্যান থাকে, মানে প্রীতি সুদন যে আছে তিনি তো আছেনই, তার সঙ্গে ম্যাক্স টু ম্যাক্স 10 জন সদস্য থাকতে পারে, এর বেশি কিন্তু থাকবে না। আচ্ছা, ইউপিএসসির সদস্যদের নিয়োগ কে করে? নিয়োগ করে, সবাইকে নিয়োগ করবে কিন্তু প্রেসিডেন্ট, এটা মাথায় রাখতে হবে। সবাইকে নিয়োগ করবে। আর রিটায়ার হয় কখন এরা? রিটায়ার হয় এরা 6 বছর কাজ করার পরেই রিটায়ার হয়ে যেতে পারে, কিংবা যদি 65 বছর বয়সের বেশি হয়ে যায় তখন এটা রিটায়ার হয়ে যাবে, তাহলে 6 কিংবা 65, ঠিক আছে। নেক্সট কি? নেক্সট হচ্ছে একটা সায়েন্স থেকে আমি প্রশ্ন রেখেছি, ঠিক আছে। বলছে কোনো রোধের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ দ্বিগুণ করলে তার উৎপন্ন তাপ কি কিরূপ হবে? দ্বিগুণ হবে, 4 গুণ হবে, 6 গুণ হবে, 8 গুণ হবে, ঠিক আছে। দেখো এই তাপের একটা ফর্মুলা আছে, তাপ মানে এইচ, ঠিক আছে। এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। যখন আমরা সায়েন্সের নোট দিয়েছিলাম তখন কিন্তু এই সমস্ত জিনিসগুলো আমরা উল্লেখ করেছিলাম, তাই না। এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, ঠিক আছে। এইটা হচ্ছে নর্মাল ফর্মুলা। কিন্তু এবার দেখো এইচ মানে কি? এইচ মানে হচ্ছে তাপ, আই মানে হচ্ছে তড়িৎ প্রবাহ, আর মানে হচ্ছে রোধ, আর টি মানে হচ্ছে টাইম। যাই হোক, এবার দেখো কি বলছে, এই আই বা প্রবাহিত তড়িৎ হচ্ছে দ্বিগুণ করা হলো, তাহলে আইটাকে দ্বিগুণ করো। নতুন একটা এইচ ড্যাশ দিলাম, এই আইটাকে দ্বিগুণ করলাম, আইটাকে দ্বিগুণ করলে কি হবে? 2i, তাই না। আইটাকে দ্বিগুণ করলে তো 2i হবে। তাহলে দেখো এবার 2i, আর তারপরে ফর্মুলাটা কি ছিল? একদম সেম টু সেম আমরা ফর্মুলা লিখবো, এটা একটু ভাবার চেষ্টা করো। আইয়ের জায়গায় জাস্ট আমি একটা 2i লিখে দিয়েছি, ঠিক আছে। তো এরপরে দেখো ওখানে কি আছে, এখানে একটা স্কোয়ার ছিল, সুতরাং আমি এখানে একটা স্কোয়ার রাখবো, তারপরে আর টি, ঠিক আছে। এবার এই যে 2i স্কোয়ার মানে কি হচ্ছে 4i স্কোয়ার আর টি। ভালো করে খেয়াল করে দেখো, এই যে আই স্কোয়ার আর টি এটা তো ছিলই, এটার ভ্যালু কত? এইচ ছিল, সুতরাং কি হলো 4, তারপরে আমি একটা এইচ লিখে দিলাম, মানে এইচ ড্যাশ ইকুয়াল টু কি হলো 4h বেরোলো, তাই না, মানে 4 গুণ হয়ে গেল তাপ। তাহলে কি উত্তর কি হবে? অপশান বি, 4 গুণ, ঠিক আছে। এইভাবে এই ছোট্ট ছোট্ট অঙ্কগুলো করা যায়, এগুলো মানে দেখতে কঠিন লাগে কিন্তু একটুখানি বুঝলে অতটাও কঠিন না। নেক্সট কি? কারেন্ট অ্যাফেয়ার্সের একটা প্রশ্ন। বলছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে হতে চলেছেন? কে আছেন বলিনি, নেক্সট কে হতে চলেছেন, ঠিক আছে। আমরা সবাই ডিওয়াই চন্দ্রচূড়ের নাম শুনেছি, তার কারণ কি? তার কারণ হচ্ছে উনি 50তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিলেন, তাই না। সঞ্জীব খান্না বর্তমানে আছে 51তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। বলে দিই ডিওয়াই চন্দ্রচূড়ের বাবাও চিফ জাস্টিস ছিলেন। যাই হোক, এরপরে কি আছে? এরপরে আছে দেখো বি আর গভাই, ঠিক আছে। ইনার নাম উঠে এসছে, ইনি হচ্ছে 52nd চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হতে চলেছে। সঞ্জীব খান্না খুব কম দিনের জন্য ছিলেন, তাই না। এসএসসির রায়টা কিন্তু উনিই দিয়েছেন, বুঝতে পারলে। এই যে এসএসসির যে 26,000-এর রায়টা কিন্তু ইনিই দিয়েছিলেন। যাই হোক, এরপরে কি হবে? বি আর গভাই। তোমরা সবাই মনে রাখবে বি আর আম্বেদকরের নামে মনে রাখবে, ঠিক আছে। ডক্টর বি আর আম্বেদকরের নামে মনে রাখবে, যেহেতু নামের আগে বি আর আছে, সুতরাং মনে রাখতে সুবিধা হবে। এরপরে আরেকটা নাম দিয়েছি আমি, হীরালাল জয়কানাইয়া, তাই না। এই হীরালাল জয়কানাইয়া কে ছিল? আমাদের ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তাই না।
তো যাই হোক, এই ছিল আজকের 25টা প্রশ্ন। তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে। আমি চেষ্টা করেছি বাকি সমস্ত অপশানগুলো দিয়ে কোশ্চেনগুলোকে আর কি আরও পরিপূর্ণতা দান করা। তো তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগছে। ঠিক আছে, আমি সিরিজটা কন্টিনিউ করব এবং তোমরা অবশ্যই চ্যানেলটা ফলো করবে যাতে এইরকম সিরিজ আরও দেখতে পাও। তো অবশ্যই হ্যাঁ, এর সাথে সাথে তোমরা অবশ্যই চ্যানেল একটা ভিডিওটা একটা লাইক মারবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। দেখা হয় পরের ভিডিওতে, তখন স্টে টিউন অ্যান্ড বাই। বন্ধুরা আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে।